1 2 3 4 5 6 এই তো 14 জন 14 জন ক্লাসে আছেন আরো 14 জন আমি আশা করছি রাইট আরো 14 জন আমি আশা করছি এবং কোন 14 জনকে আমি আশা করছি একটু নামগুলো বলে নেই ইউসুফ তো এসেছে স্বর্ণা আসবে আশা করছি সুমন আসবে 2 মোখলেসুর রহমান 3 আকিব হাসান 4 মুক্তা আসবে 5 মিথুন রয় আসবে 6 আল মামুন আসবে 7 তরিকুল ইসলাম 8 দেন সৌদ আসবে 9 তারপরে আতিকুল ইসলাম আসবে 10 ইউসুফ এসেছে তারপরে সোহাগ এবং মারুফ আসবে 12 অমিত এবং তহিদুল হাসান কাননের কথা বলেছি রাইট 12 14 এবং জায়েদের কথা বলবেন 15 হ্যাঁ জায়েদকেও বলবেন যে এখানে এই 4টা ক্লাস করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিস্ট অনুযায়ী 18 19 জন মানে 29 জন 28 29 জন হচ্ছি যেটা বেসিক্যালি ঠিক আছে মোটামুটি থাকলে যথেষ্ট থাকবে আমরা ল্যারাভেলের প্রথম ক্লাসের আলোচনাটা শুরু করছি আপনাদের ব্যাচ নাম্বার 3 জায়েদ কোথায় জায়েদ কত নাম্বার একটু দেখেন তো এই যে জায়েদ 22 ইনভিটেশন পাঠানো হয়েছে আমি ইনস্ট্রাকশন অনুযায়ী যেটা বলেছি যে আমরা যখন ল্যারাভেলের আলোচনা শুরু করব ল্যারাভেল বিষয়টা কি সেটা আগে নিয়ে কথা বলবো ল্যারাভেল আজকে যদি আমরা সাকসেসফুলি ইনস্টল করে যেতে পারি এটাই আমাদের জন্য বড় পাওয়া হবে রাইট কারণ অনেক আলোচনা আছে কথাবার্তা আছে ছোটখাটো গাইডলাইন্স আছে যার মাধ্যমে আপনি মোটামুটি শেখা শুরু করে দিতে পারেন রাইট আপনি শেখা শুরু করে দিতে পারেন ল্যারাভেলের ভালো মার্কেট আছে যদিও ইদানিং প্রচুর কোঅর্ডিনেটরের রিকোয়েস্ট আসছে বাট আপনি যদি ল্যারাভেল জানেন কোঅর্ডিনেটরটা খুব সহজে রপ্ত করে ফেলতে পারবেন ক্লিয়ার তো ল্যারাভেল বলি আর কোঅর্ডিনেটর দুজনই পিএইচপির ফ্রেমওয়ার্ক আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম এবং অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে আপনারা বেশ কিছু স্টেপ এক্সিকিউট করেছেন ডেটাবেস রিলেটেড কোডিং নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং আপনারা সেটা করেওছেন এখন যখন আমরা ফ্রেমওয়ার্কের কথা বলছি তখন কিন্তু বিষয়টাকে আরেকটু আমি চেঞ্জ করব যে ফ্রেমওয়ার্ক বিষয়টা কি বা ফ্রেমওয়ার্ক কেন বা ফ্রেমওয়ার্ক কি তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি প্রসিডিউরাল প্রোগ্রামকে একটা স্ট্রাকচারে নিয়ে আসে তাই না আর স্ট্রাকচার যখন হয় সেখানে রুলস রেগুলেশন থাকে রাইট ফ্রেমওয়ার্ক গুলো কি করেছে ফ্রেমওয়ার্ক গুলো অবজেক্ট ওরিয়েন্টেড কে সঙ্গে নিয়ে কোডিংটাকে প্রোগ্রামিং এর যে কোডটাকে
একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন দিয়েছে। ডিজাইন প্যাটার্ন বলতে যেটা বোঝায়, কোড ডিজাইন প্যাটার্ন হচ্ছে আমি অবজেক্ট ওরিয়েন্টেড করছি আমার স্টাইলে। এখানে নির্দিষ্ট করে কোথায় কোন ফোল্ডার হবে, কি নামে ফোল্ডার হবে, কিভাবে ফাইল হবে, কোন ফাইলে কি কোড লিখতে হবে, তার কোনো রুলস রেগুলেশন নেই। শুধু আমরা সিনটেক্স গুলো ঠিকঠাক মতো করলেই কোনো প্রবলেম এখানে হওয়ার কথা না, বা হয়ও না, তাই কিনা? রাইট? বাট ফ্রেমওয়ার্ক এখানে কি করেছে, কোডিং এর একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্নের সঙ্গে যুক্ত করে দেয় যে তোমাকে এই ডিজাইন প্যাটার্নেই কোড লিখতে হবে। তার মানে আমার একটা ফোল্ডার আছে ভিউ, ভিউ এর মধ্যেই আপনার ভিউ এর কোড রাখতে হবে। ফোল্ডার আছে কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে আপনার কন্ট্রোলারের কোড রাখতে হবে, রাইট? বা কন্ট্রোলার ফাইল আপনাকে তৈরি করতে হবে। এলোমেলো এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। এটাকে বলা হচ্ছে কি কোডিং ডিজাইন প্যাটার্ন। মোস্ট ফ্রেমওয়ার্ক এমভিসি নামে একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে, বাট Laravel সাডেনলি এমভিসি থেকে কিছুটা সরে এসেছে। এম তারা আস্তে আস্তে করে বাদ দেওয়ার প্ল্যানে আছে। 5.2 পর্যন্তও ঠিক ছিল, 5.1 পর্যন্ত একদম স্ট্রিক্টলি ঠিক ছিল। 5.2 তে এসে তারা কিছুটা সরে আসে। 5.3 তে এসে আলটিমেটলি সেই ফোল্ডারটাই তারা তুলে দিয়েছে, মডেল, রাইট? সো এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার বিষয়গুলো কি সেটা আমরা আস্তে আস্তে জানবো, বাট এটা কিন্তু একটা ডিজাইন প্যাটার্নের অংশ। বুঝতে পেরেছি? ডিজাইন প্যাটার্নের অংশ বলছিলাম। তো আমরা যদি এমভিসি ডিজাইন প্যাটার্নটাতে যাই, সেই ডিজাইন প্যাটার্নটা আমি একটু আপনাদের সামনে নিয়ে আসি। এমভিসি ডিজাইন প্যাটার্নটা দিস ওয়ান। বাট আমি যা বলছিলাম ফ্রেমওয়ার্ক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা টোটালি নেবে এবং সাথে সাথে কোড করার জন্য একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন দেবে। কেন, তাই না? আমি কোশ্চেনটা আসতে পারে যে কেন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড তো আমি করছি স্ট্যান্ডার্ড, সো এখানে নতুন করে কেন ডিজাইন প্যাটার্ন? ওই যে আমি যখন কোড লিখতে যাব, আমি আমার ইচ্ছে মতো ফাইলের নাম দিব, ফোল্ডারের নাম দিব, নিজের মতো করে কোড লিখবো, কারণ এখানে তো রুলস বলতে ক্লাসের নাম, নেমিং রুলস আছে। বাট ইচ্ছে মতো তো নাম দেয়া যায়, ইচ্ছে মতো ফোল্ডার করা যায়, ইচ্ছে মতো কোড লেখা যায়, যায় না? অবজেক্ট ওরিয়েন্টেডে ফ্রেমওয়ার্ক যেটা করে এটাকে আরেকটু স্ট্রিক্ট করে ফেলে। আমি বুঝতে পেরেছি? এটাকে আরো কনক্রিট করে ফেলে। আমি যখন একটা প্যাটার্নে কাজ করব, আপনারা সবাই ওই একই প্যাটার্নে কাজ করবেন। বেনিফিটটা কি বলেন তো? লাইক আমি আজকে একটা ফর্ম বানিয়েছি এবং ডেটাবেসে ডেটা সেভ করেছি, আপনারা 14 জন একই কাজই করেছেন, রাইট? 14 জন ওই কাজের সাক্ষী, রাইট? একইভাবেই কাজগুলো করেছেন। আপনি লাইক ব্লগ সেভ করেছেন, আপনি প্রোডাক্ট সেভ করেছেন। পার্থক্য কি শুধু ডাটাতে, প্রসেসটা কি সেম। এখন আমি যদি সোয়াপ করে দেই, অথবা একজন আসে নাই, আমার ব্লগটা লেস ইম্পর্টেন্ট, প্রোডাক্টটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি ব্লগের লোকটাকে তুলে নিয়ে যদি বলি যে প্রোডাক্টটা তুমি সেভ করো, সে কি পারবে? কারণ কি ডিজাইন প্যাটার্ন সেম। সে ব্লাইন্ড, পুরো প্রজেক্ট সম্পর্কে ব্লাইন্ড, কোনো কিছু জানে না, বাট সে কিভাবে ডেটা সেভ করতে হয়, কোন স্টাইলে ডেটা সেভ করতে হবে, কোথায় ডেটা সেভ করতে হবে, তার খুঁজে পেতে কষ্ট হবে। তার মানে কি যখন একটা প্রজেক্ট করানো হয় বা প্রজেক্ট করা হয়, তখন প্রজেক্টের সবচেয়ে রিস্ক যে জায়গায় ইনভলভ থাকে সেটা হচ্ছে যে এটা টাইমলি শেষ হবে কিনা, রাইট? একটা প্রজেক্ট কতটুকু হবে, কি হবে প্রজেক্টে, সেটা অনেক আগে থেকেই প্রিডিফাইন্ড থাকে। এখন যদি টাইম বাড়তে থাকে, কস্টিং বাড়তে থাকে, প্রজেক্টের উপরে কি কাস্টমারের কন্ট্রোলটা হারিয়ে যাবে না, রাইট? এবং আস্তে আস্তে সেখান থেকে সরে আসতে পারে। অনেক প্রজেক্ট আছে যে কোম্পানি বা কোম্পানির এমপ্লয়ের গাফিলতির কারণে অনেক প্রজেক্ট ডেভেলপমেন্ট পিরিয়ডেই বন্ধ হয়ে যায়, তারা ডেডলাইন মিট করতে পারে না। আর ডেডলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট, একটা জিনিস খেয়াল করবেন যে অ্যাওয়ারনেস এমন একটা জিনিস, যদি একটা ব্যাড ইমপ্রেশন চলে আসে, ওটা হাজারো কষ্ট করেও বা হাজারো এফোর্ট দিয়েও সেখান থেকে আপনি বের হতে পারবেন না। মনে করেন 1 বছরের মাথায় একটা ডেডলাইন সেট করা হয়েছে, আমি 1 বছর ধরে তার মার্কেটিং করছি একটা নির্দিষ্ট ডেটকে টার্গেট করে, সাডেনলি ওই ডেট আমি মিট করতে পারলাম না, তখন আমার ইমপ্রেশন থাকবে? আমি যদি প্রজেক্ট ওর চেয়েও বেটার কোনো কিছু নিয়ে আসি, ওই প্রজেক্ট কেউ দেখবে?
ফার্স্ট ইমপ্রেশনই কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এটা বুঝতে পেরেছেন? সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্যই যেটা বলা হয়ে থাকে যে ডেডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আর ডেডলাইনটা কাস্টমাররা বেসিক্যালি খুব হার্ডলি ফলো করে, আর এটা পেছনে কারণও আছে এবং লজিক্যাল ইস্যুস রয়েছে। যদি এটা ফলো করা না হয় অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা বানিয়ে তেমন কোনো লাভ এখানে নেই। সো আমরা যখন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই বা কোনো একটা সাইট ডেভেলপ করতে যাই, তখন একটা টিম এখানে ইনভলভ থাকে, রাইট? ওই টিমটা যখন কাজ শুরু করে তখন একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে তারা কিন্তু কাজটা শুরু করে, ফেজ বাই ফেজ তারা কমপ্লিট করতে শুরু করে। বাট এমপ্লয়ি কেউই কিন্তু সেটেল না, রাইট? যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন, তার জব ছাড়তেও সময় লাগে না, জব পেতেও কি সময় লাগে না। সো সুযোগ পেতেও সময় লাগে না, সুযোগ যেতেও সময় লাগে না, যে কারণে অনেক আনসার্টেনিটি এখানে চলে আসে। সো আমার 1 বছরে এই 3 জন ডেভেলপারই যে থাকবে সেটাও কিন্তু নির্দিষ্ট না, আবার 3 জনও এই প্রজেক্টটা সুন্দর করে শেষ করে যেতে পারে। যে কারণে নর্মালি যেটা হয়ে থাকে যে 2003 পর থেকে পিএসপি তে বড় বড় প্রজেক্ট শুরু হয়, সাডেনলি পিএসপি আনম্যানেজড অবস্থায় চলে যায় বড় প্রজেক্টে, কারণ তার নিজস্ব কোনো স্ট্রাকচার নেই। একটু বড় প্রজেক্ট হলে সেটাকে আর ম্যানেজ করা যায় না। যদি টিম মেম্বার একটু এদিক সেদিক হয়ে যায়, প্রজেক্ট ম্যাক্সিমামই কি ফেল করে, কারণ এখানে কোনো স্ট্রাকচার, কোনো ডিজাইন প্যাটার্ন নেই, রাইট? সো এই প্রবলেমের কারণে 2005-এ পিএসপি কে বড় বড় কোম্পানিগুলো অনেক বেশি প্রেসার ক্রিয়েট করতে থাকে যে তুমি এটাকে স্ট্রাকচার্ড করো, লাইক .NET, লাইক জাভা। বাট তাদের মূল কনসার্ন ছিল কি, যে তার স্পিডের সাথে কখনোই কম্প্রোমাইজ করবে না। যখনই স্ট্রাকচার রূপ দিতে যাবে তখন সে কিছুটা হলেও কি স্লো হয়ে যাবে, তারা সে দায়িত্ব নেয় নাই। যে কারণে ওই বড় জায়ান্টরা নিজেরাই ইনভেস্ট করেছে পিএসপি যেন একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে চলে আসে। পিএসপি ল্যাঙ্গুয়েজটি স্ট্রাকচারে আসে নাই, বাট ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস হয়েছে 2005-এর শেষে। জেন্ট ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আসে ফার্স্ট, তারপরে কোডিগনেটর এবং কেক পিএসপি নামে আরো 2টা ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস হয়, যেখানে ডিজাইন প্যাটার্নটা ইন্ট্রোডিউস করা হয়, পিএসপি প্রোগ্রামিং করে একটা ফ্রেমওয়ার্কের রূপ দাঁড় করানো হয়, যাকে আমরা নর্মালি কি বলি, যেখানে অবজেক্ট ওরিয়েন্টেডই কোড করতে হবে বাট একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন ফলো করে। এখন বলেন যে আপনি যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি 9টা 5টা এসে অফিস করবেন, রাইট? আপনি যদি বাসায় 9টা 5টা বসে থাকেন, কেউ আপনাকে টাকা দেবে না। বাট আপনাকে বাধ্য করা হচ্ছে যে আপনি অন্য জায়গায় এসে 9টা 5টা বসে অফিস করেন। আপনি কি এমনি কাজ করবেন? আপনাকে কিছু পারিশ্রমিক দিতে হবে, জবের এগেইনস্টে আপনাকে কি করতে হবে, স্যালারি দিতে হবে। সো যখন সে আমার হাত পা বেঁধে দিচ্ছে, তখন যদি আমি এক্সট্রা বেনিফিট না দেই, সে তো আমার কাছে আসবে না, থাকবে না, রাইট? সেখান থেকেই ফ্রেমওয়ার্ক গুলো যে কাজটা করে, যে আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড তো করতেই হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন দিয়ে দিয়েছে, তার মানে আমার হাত পা বেঁধে দিয়েছে, এই ফরম্যাট অনুযায়ী আমাকে আগাতে হবে। সো আমাকে যদি এক্সট্রা বেনিফিট না দেওয়া হয়, আমি তো সেখানে থাকবো না, কারণ কম্পিটিটর আস্তে আস্তে বাড়ছে। যে কারণে যেটা হয়েছে, ফ্রেমওয়ার্ক গুলো সিকিউরিটির ক্ষেত্রে ওই জায়গাটাতে হাত দিয়েছে, যাতে ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করলেই একটা হাই লেভেল সিকিউরিটি এনশিওর হয়ে যায়। তার মানে সিকিউরিটির দায়িত্বটা তারা নিজেরাই নিয়ে নিয়েছে। ফ্রেমওয়ার্কের যে সিকিউরিটির দায়িত্ব, এটা তারা নিজেরাই তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এবং ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়ে আপনি প্রজেক্ট শুরু করেন, আপনি তার গাইডলাইন অনুযায়ী চলেন, প্রজেক্টের সিকিউর করার দায়িত্ব কি, বুঝতে পেরেছি? সো 1 নাম্বার দায়িত্ব তারা নিয়েছে প্রজেক্টকে সিকিউর করা, যেটা করতে হলে জুনিয়র লেভেলের ডেভেলপারের পক্ষে এটা সম্ভব নয়। বাট একজন জুনিয়র ডেভেলপার যখন কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করে, একজন সিনিয়র ডেভেলপার যখন ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করে, সিকিউরিটি কি সেম। বুঝতে পেরেছেন? এটা বড় একটা অ্যাডভান্টেজ। সেকেন্ড যে অ্যাডভান্টেজটা তারা নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে প্রচুর রিসোর্স তারা ডেভেলপ করে রেখেছে, রাইট? প্রচুর রিসোর্স তারা ডেভেলপ করে রেখেছে, যে তোমার এই কাজটা করতে হবে, আমি জানি একটা রেগুলার প্রজেক্ট করতে এই কাজগুলো করতে হয়, নির্দিষ্ট কিছু কাজ রেগুলার থাকে, সো ওই কাজগুলো তারা করে রেখেছে অ্যাজ এ ক্লাস লাইব্রেরি।
আপনি সেটা খুব সহজে ইউজ করতে পারেন। আপনাকে শুধু কল করতে হবে বিল্ট ইন ফাংশনের মতো। টিউটোরিয়াল বলা আছে যে এভাবে ইউজ করো, এই কাজগুলো হয়ে যাবে। এটা বুঝতে পেরেছেন? সো ফর দ্যাট এটাও একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে যে প্রচুর কাজ করা আছে যার মাধ্যমে আমি আমার ডেভেলপমেন্টের কাজটাকে দ্রুত করতে পারি, রাইট? সো এই দুটো ছিল মেজর অ্যাডভান্টেজ। তারা তো স্ট্রাকচার করছেই, আমাকে একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে ফেলে দিচ্ছে ঠিক, বাট সাথে সাথে সে আমাকে কি করছে, এক্সট্রা বেনিফিটও দিচ্ছে যাতে ডেভেলপমেন্টটা ফাস্টার হয় এবং প্রজেক্টটা সিকিউর হয়। সো ফ্রেমওয়ার্কটা কি? বেসিক্যালি ফ্রেমওয়ার্ক হচ্ছে কিছু কোডের সমন্বয়ে একটা পার্টিকুলার সেট অফ ফোল্ডার, মানে বেশ কিছু ফোল্ডার এবং ফাইলের কম্বিনেশনে একটা প্রজেক্ট ফোল্ডার, যেখানে আপনি কোড করবেন অবজেক্ট ওরিয়েন্টেডে এবং অবশ্যই সেখানে একটা ডিজাইন প্যাটার্ন ফলো করতে হবে। কোড করার জন্য একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন ফলো করতে হবে এবং তাদের যে গাইডলাইনটা দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। নর্মালি তারা যেটা করেছে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড গুলোকেও এখানে রুলসে রূপ দিয়েছে, যে এই কাজটা করাটা স্ট্যান্ডার্ড, রুলস না। বাট ফ্রেমওয়ার্ক ওটাকেই কি করে দিয়েছে, রুলস, করতেই হবে এভাবে, আদারওয়াইজ তোমার এরর থ্রো করবে। যেটা বুঝতে পেরেছেন? যেমন পিএইচপি তে ক্লাসের নামটা লেখাটা ক্যাপিটালাইজ লেখাটা কি স্ট্যান্ডার্ড, নট আ রুলস, রাইট? ক্যাপিটালাইজ লেখাটা কি স্ট্যান্ডার্ড, স্মল লেটারে লিখলেও কাজ করবে, বাট ক্যাপিটালাইজ লেখাটা কি স্ট্যান্ডার্ড। ফ্রেমওয়ার্ক ওটাকে কি করে দিয়েছে, রুলস। এটা একটা এক্সাম্পল, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা। সো ফ্রেমওয়ার্ক, ল্যারাভেল ফ্রেমওয়ার্ক বেসিক্যালি কিছু কোডের কম্বিনেশন। আমরা এটা ডাউনলোড করব, কিছু কোড চলে আসবে আমাদের হাতে এবং কোন ফোল্ডারের কি কাজ সেটা আমরা খুব সহজে জেনেও যাব। তেমন কোনো প্রবলেম আমাদের ফেস করতে হবে না। বাট ওই যে বলছিলাম যে ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকতে গেলে একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন মেনেই কাজ করতে হয়। আর এমভিসি যে ডিজাইন প্যাটার্নটা আছে, মোস্ট পপুলার যে ডিজাইন প্যাটার্নটা, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে জনপ্রিয় যে ডিজাইন প্যাটার্নটা, সেই ডিজাইন প্যাটার্নটাই আমরা এখানে ইন্ট্রোডিউস করছি বা আছে। ভিউ, কন্ট্রোলার আর মডেল, একটু খেয়াল করেন এই ডিজাইনটা এরকম দেখা গেল, বাট নর্মালি যেটা হয়ে থাকে যে আমাদের চোখের সামনে থাকে কোন একটা সাইটের ভিউ পেজ, রাইট? মানে একটা ডিজাইন পেজ, সেগুলোকে আমরা নর্মালি ভিউ বলে থাকি। আর ল্যারাভেলে এই ফাইলগুলোর এক্সটেনশন হয়ে থাকে ব্লেড, ব্লেড সিনট্যাক্সে হয়ে থাকে। সো ভিউ ফাইলগুলো অলওয়েজ ব্লেড সিনট্যাক্সে হবে, বাট ক্লাস ফাইলগুলো যেগুলো সেগুলো আবার পিএসপি এক্সটেনশনে হবে। ব্লেড বেসিক্যালি কি একটা ইঞ্জিন, টেমপ্লেট ইঞ্জিন বলা হয়ে থাকে ব্লেডকে, যার ভেতরে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ফ্রিলি লিখতে পারেন উইদাউট এনি ইউজ অফ সিনট্যাক্স। মানে পিএসপির জন্য পিএসপি সিনট্যাক্স দিয়ে পিএসপি লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না। আপনি ভিন্ন একটা প্রসেস, সিনট্যাক্স স্টাইল আছে, সেই অনুযায়ী আপনি কোডটা লিখতে পারেন। জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস সব কোড একই ফরম্যাটেই লিখে ফেলা যায়। ওকে, আর কন্ট্রোলার নর্মালি আমরা যে ক্লাস দেখেছি সেই ক্লাসই। হ্যাঁ, আমাদের ক্লাস সম্পর্কে ধারণা আছে না? আমরা যখন কোডিং করেছি ডেফিনেটলি সেখানে ক্লাস ছিল, আর কন্ট্রোলার গুলো মূলত ঠিক তেমনই ক্লাস, যার মধ্যে থাকবে কি মেথডের ডেফিনেশন। মডেল সেটাও কিন্তু ক্লাসই, রাইট? মডেল গুলো কি ক্লাস। সো এখন 5.3 তে এসে বেসিক্যালি যেটা হয়েছে যে মডেলকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়ার প্ল্যান চলছে এবং এখন যদি আপনি মডেল ইউজ নাও করেন তখন ল্যারাভেলের ডেভেলপাররা বা ল্যারাভেল কোম্পানি আপনাকে তেমন কিছুই বলবে না। বেসিক্যালি আমরা যখন 5.3 তে যাব, 5.3 তে আমি মডেল উজ্জ্বল রাখবো, রাইট? সো আমরা মডেল ছাড়াই কাজ করতে শিখবো। তো আমি একটু চেক করে নেই লেটেস্ট ভার্সন কোনটা আছে। laravel.com, এটা 5.3 বেশি দিন আগে আসে নাই, সো 5.3 থাকার কথা। আমি ফার্স্টেই চলে যাব ডকুমেন্টেশনে। এই সাইটটা আপনাদের কাছে যা হতে হবে সেটা হচ্ছে যে রাইট নাও ফার্স্ট 1 ইয়ারের জন্য ডেভেলপারস হিসেবে এই সাইটটা গুগলের উপরে রাখতে হবে, যে আপনি গুগল বা ফেসবুক যত বেশি ভিজিট করেন
তার চেয়ে বেশি হয়তো আপনাকে এই সাইটটা ভিজিট করতে হবে। এখন থেকে, হ্যাঁ, এখন থেকে এই সাইটটা ভিজিট করতে হবে আপনাদের বেশি বেশি করে। দেলোয়ার, তাহলে কি হচ্ছে, ইনস্টলেশনটা শুরুতে চলে আসছে এবং এখানে 5.3 দেখা যাচ্ছে, তার মানে এখন পর্যন্ত 5.3 লেটেস্ট, রাইট? এটা ভার্সন বেসিক্যালি 4.2 থেকে আছে এখন পর্যন্ত 5.1.2 এবং 5.3 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ল্যারাভেলের যে ভার্সনগুলো। তো ল্যারাভেল এর ডিসঅ্যাডভান্টেজ একটা আছে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সে নতুন ফ্রেমওয়ার্ক, পুরোপুরি যে তারা স্টেবল সেটাও কিন্তু আমি বলছি না, কারণ এখনো তাদের মোটিভটা কি আফটার 4 ইয়ার্স সেটা বোঝা সম্ভব হয় নাই, রাইট? যে কোন দিকে তারা যাচ্ছে। র্যাপিডলি গ্রো করছে, প্রতিনিয়ত চেঞ্জ নিয়ে আসে, এটাকেই আমরা ডিসঅ্যাডভান্টেজ বলছি। যে ডেভেলপারদের জন্য এটা একটু পেইনফুল, যে যখনই একটা ভার্সন তারা রপ্ত করে ফেললো, আফটার 3 মান্থ 4 মান্থ আর 6 মান্থ ম্যাক্সিমাম নতুন একটা ভার্সন রিলিজ হয়ে গেল, রাইট? বুঝতে পেরেছেন? সো প্রতিনিয়ত আপনাকে আপডেট থাকতে হবে, এটা একটা গুড সাইন, বাট এটা ব্যাড সাইন ফর কারেন্ট প্রজেক্ট। আমি যখন কারেন্টলি একটা প্রজেক্ট চালাচ্ছি, যেটা ডেভেলপমেন্ট পিরিয়ড 1 ইয়ার, একটু খেয়াল করেন যে কেউ যদি কোনো একটা প্রজেক্ট 6 মাস আগে ডেভেলপমেন্ট শুরু করে, তার মানে সে শুরু করেছে 5.2 তে, তখনকার সময় সেটা ছিল লেটেস্ট, বাট রিলিজ হতে হতে সে কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে 2টা ভার্সন, কারণ রিলিজ হতে হতে আমি শিওর যে আরো একটা ভার্সন রিলিজ হয়ে যাবে। অলরেডি 5.3 চলছে, ওই প্রজেক্টটা রিলিজ হতে হতে 5.4 চলে আসবে। কাস্টমার স্বাভাবিকভাবেই বলবে যে ব্যাকডেটেড ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রজেক্টটা ডেভেলপ হয়েছে। পেইন কিন্তু সেখান থেকে শুরু, এটা খুবই পেইনফুল আর কি, এটা ডিসঅ্যাডভান্টেজ। দ্রুত আপডেট করার কারণ তারা মনে করছে যে এই জায়গাতে তাদের লিমিটেশন রয়েছে, লিমিটেশন গুলো ওভারকাম করাটাকেই অ্যাকচুয়ালি ভার্সন রিলিজ বলা হয়। হ্যাঁ, ভিডিও অন আছে। সো বেসিক্যালি ল্যারাভেলটা এই কারণেই একটু বলতে পারেন যে তার ডিসঅ্যাডভান্টেজটা এই জায়গাটাতে আমরা ধরতে পারি বা বলতে পারি। আদারওয়াইজ সব ঠিক আছে, সিকিউরিটির অ্যাঙ্গেল থেকেও ঠিক আছে, এবং স্পিডের দিক থেকে বিট স্লো হলেও এটা টলারেবল। অন্যান্য ফ্রেমওয়ার্ক লাইক কোডিগনেটর ফ্রেমওয়ার্ক অর কেক পিএসপি ফ্রেমওয়ার্ক ফাস্টার দেন Laravel, but mostly used framework কি right now Laravel. সো ল্যারাভেলের জনপ্রিয়তাটা আছে অনেক বেশি এখন, নতুন হয়তো এটা একটা কারণ, বা লেটেস্ট টেকনোলজি ইউজ করার কারণও হতে পারে। সো বেসিক্যালি ল্যারাভেল থেকে বা ল্যারাভেলে কাজ করতে গেলে বা ল্যারাভেল লেটেস্ট নিয়ে আপনি যদি কাজ করতে চান, একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি যে প্রসেসটা দেখাবো টার্মিনালের মাধ্যমে ইনস্টলেশন, সেখানে আপনার ল্যারাভেল ইনস্টল হয়ে যাবে আপনার পিএসপি ভার্সন যা আছে তার উপর বেস করে। আমি যদি 5.3 তে যেতে চাই, অবশ্যই আমার মেশিনে 5.6.4 থাকতে হবে। 5.6.4 কি পিএসপি ভার্সন, একটু যেখানে বলা আছে পিএসপি ভার্সন 5.6.3 আপনার এখানে থাকতে হবে। বাট এখানে যদি এরকমও থাকে যে 5.4 থাকতে হবে, আমার যদি থাকে 5.6.3, তখন কিন্তু আপনাকে এরর দেবে না, ল্যারাভেল ইনস্টলেশনও বন্ধ করে দেবে না, ওখানে ল্যারাভেল ইনস্টল করে দেবে কি 5.2। বুঝতে পেরেছেন? আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনার কোন ভার্সনটা ইনস্টল হলো। সেটাকে প্রি চেকিং বলা হচ্ছে, যে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার মেশিনটাতে পিএসপি 5.6.4 গ্রেটার আছে। ম্যাক্সিমাম মেশিনগুলোতে 5.6.11 দেওয়া আছে, তারপরেও একটু ইনস্টলেশনের আগে আমরা চেক করে নিব যে কোন ভার্সনটা এখানে দেওয়া আছে। ল্যারাভেল ইনস্টল করার আগে মেশিনগুলোতে কম্পোজার বলে একটা বিষয় আছে, ঠিক আছে? কম্পোজার বলে বিষয় আছে, এটাকে ডিপেন্ডেন্সি ম্যানেজার আমরা নরমালি বলে থাকি, পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার।
এখানকার কমান্ড লাইনের মাধ্যমে পিএসপি রিপোজিটরি থেকে প্রচুর ইনস্ট্রাকশন বা প্রচুর রিসোর্স সহজেই আপনার কোডে নিয়ে আসতে পারেন। সো এই ডিপেন্ডেন্সি ম্যানেজারটা যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনার মেশিনে এই ডিপেন্ডেন্সি ম্যানেজারটা ইনস্টল করতে হবে, রাইট? সো composer.org ওয়েবসাইট থেকে কম্পোজার ডাউনলোড করা যায়। সো ফার্স্টে যেটা করতে হবে যে আপনার মেশিনে পিএসপির ভার্সন 5.6.4 এর চেয়ে বেশি আছে কিনা সেটা চেক করা এবং সেখানে কম্পোজারটা অ্যাড করে নেওয়া। তারপরের স্টেপে কি ল্যারাভেল ইনস্টল করা। সো ল্যারাভেল কি সেটা তো আমরা বুঝেছি, একটা ফ্রেমওয়ার্কের নাম যেখানে কোড করতে হবে কি একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে, রাইট? বাট যখনই আমি ল্যারাভেলকে ইনস্টল করতে যাব আমার মেশিনে কি লাগবে, লেটেস্ট ল্যারাভেলের জন্য 5.6.4 এর চাইতে বেশি পিএসপি ভার্সন সেখানে থাকতে হবে, গ্রেটার দেন বলা হয়েছে, গ্রেটার আর ইকুয়াল, এবং সাথে সাথে থাকতে হবে কি কম্পোজার। রিপিট করছি, আমার সাথে সাথে থাকতে হবে কি কম্পোজার। সো আমি কম্পোজার ইনস্টল করার চেষ্টা করছি, বা composer.org সাইটটাতে আমি যাচ্ছি। getcomposer.com.org, হ্যাঁ, আমি শুধু কম্পোজার দিয়েছি, এটা গেট কম্পোজার হবে। getcomposer.org, এটা যদি ডাউনলোড করতে না, দুর্বল মানুষ হাত উপরে তুলে আছে, ঠিক আছে? সো এই যে কম্পোজারের exe-টা আপনি সেটআপ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন, রাইট? এখান থেকে আপনি সেটআপ ফাইলটা ডাউনলোড করে নেবেন, কম্পোজার সেটআপ ফাইলটা। লেটেস্ট স্ন্যাপশটও এখানে দেওয়া আছে ম্যানুয়াল ডাউনলোডের ক্ষেত্রে। ইনস্টলেশন প্রসেসটা আমি একটু হাত ঘোরাচ্ছি আমার মেশিনে, একটু চেক করব যে আমি কোন ভার্সন নিয়ে কাজ করছি। একটু বলি, লেটেস্ট পিএসপি কিন্তু 7, সো 7টা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এখনো 7 স্টেবল না, অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। 7 এর ডেভেলপমেন্টটাকে নিষেধ করা হয়েছে। পিএসপি 7 এ এখনো ডেভেলপমেন্ট হচ্ছে না, ঠিক আছে? আপনি 5.6.19 যে ভার্সনটা আছে এটা বেস্ট, অথবা 1.6.11 আমি দিয়ে দিব, আমার কাছে আছে, ঠিক আছে? ভার্সন কিভাবে দেখবেন সেটা আমি বলে দিচ্ছি। নিতে পারেন, কোনো সমস্যা নেই। বলেন, ওনাকে বলে দিয়ে আসুন। ড্রাইভ লেটার দিয়ে তারপর একটা কলম দিয়ে এটা তো বেসিক্যালি এখন আমরা যেটা করব আর কি, যে আমি একটু চেক করব যে আমার মেশিনে জ্যাম্পের ভার্সনটা আমি বেসিক্যালি আমাদের এখানে এলআইসিটি পিএসপি ব্যাচ 3 না, ল্যারাভেল জ্যাম্প এলআইসিটি ব্যাচ 3 জ্যাম্প, এটা আপনাদের জ্যাম্প না, এলআইসিটি ব্যাচ 3 জ্যাম্প। এখন এইটার ভার্সন দেখার উপায় আছে, আমি এটাকে রান করে নিই, ফার্স্ট চেক করে নেবেন সবাই।
দেখেন এখানে নরমালি যদি আপনি অ্যাডমিনে যান কোথায় চলে যায় বলেন তো, লোকাল হোস্টে চলে যায়। আমার যে লোকাল হোস্ট সেখানে চলে যাচ্ছে, বাট আমার যে লোকাল হোস্টটা আছে লোকাল হোস্টে গিয়ে htdocs এ গিয়ে এখানে যে ইন্ডেক্স ফাইলটার নাম আমি চেক করে রেখেছিলাম না, রিনেম করে রেখেছিলাম, তো এটাকে যদি আবার ইন্ডেক্স অবস্থায় নিয়ে আসি তাহলে একটু খেয়াল করেন, লোকাল হোস্টটাকে এবার রিলোড দেন, চলে আসছে ওয়েলকাম টু জ্যাম, এবং এখানে দেখাচ্ছে কি জ্যাম 4 5.6.11, এটা কিন্তু জ্যাম্পের ভার্সন, কনফিউজড হবেন, এটা জ্যাম্পের ভার্সন। পিএসপি ইনফোতে যদি যান তাহলে দেখা যাবে পিএসপি ভার্সন, বাট জ্যাম্প আর পিএসপি ভার্সন কি সেম। সো আগেকার জ্যাম্প গুলোতে পুরনো জ্যাম্প যেগুলো সেগুলোর জ্যাম্পের ভার্সন আর পিএসপি ভার্সন কিন্তু সেম না, বাট 5.5 এর পর থেকে যত জ্যাম্পের ভার্সন এসেছে জ্যাম্পের ভার্সন আর পিএসপি ভার্সন কি সেম। ওকে, সো জ্যাম্পের ভার্সন 5.6.11 আর আমাদের পিএসপি ভার্সনে কি 5.6.11, সমস্যা নেই, চলবে। 5.6.4 এর উপরে, 4 বা 4 এর উপরে থাকলেই হবে। এখন কয়জনের আছে কয়জনের নেই হাত উঠান, কি আছে? হ্যাঁ, তাহলে আপনার 5.1 ইনস্টল হবে আপনার, আর বাকিদের ওরটা তো 5.5 হওয়ার কথা না, 5. আর কোথাও জ্যাম্প আছে কিনা দেখেন এই মেশিনে। পেছনে তুনচুঙ্গা আপনার নাজমুল, আপনার 8, রিয়াদ ওয়েট, আচ্ছা গুড। আপনার 500 জন ওপি দেখেন, দেখেন তাড়াতাড়ি দেখেন। আপডেট করতে নিপা একটু আসুন। 5.6.4 বা তার নিচে আছে, কে কে আছেন নিচে আছেন? কত আপনারটা? 24, 5.6.2, আচ্ছা। যাদের যাদের 5.6.4 এর নিচে আছে তাদেরকে আমি বলছি আমার কাছ থেকে জ্যাম্পটা নিয়ে নেন। ওকে, আগে জ্যাম্পের মধ্যে যে অ্যাপাচি মাইস্কুয়েল আছে সেটাকে অফ করেন, নতুন একটা ফোল্ডারে যে ড্রাইভে আছে ভিন্ন একটা ড্রাইভে জ্যাম্পকে ইনস্টল করেন। ওকে, আমি কম্পোজার যাদের মেশিনে 5.6.11 আছে তাদের কাছে কিন্তু কম্পোজারও আছে। ওকে, আমি যেটা করছি সেটা হচ্ছে আপনাদের জন্য আমি একটা পেন ড্রাইভে আমি 11টা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি দিলাম, আর দিচ্ছি হচ্ছে কম্পোজার। কম্পোজার setup.exe। ওকে, জ্যাম দিয়েছি এবং কম্পোজার দিয়েছি, আমি অমিত শাহর পেন ড্রাইভে দিয়েছি। 7.0.13 দরকার নেই। কম্পোজারটা জ্যাম দিয়েছি, যাদের মেশিনে লেটেস্ট জ্যাম নেই তারা এটা ইনস্টল করবে। তারপরে কম্পোজার কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ইনস্টল করেন অবশ্যই নতুন
পুরনো জ্যাম্পের অ্যাপাচি মাইস্কুয়েল বন্ধ করে ওই ডায়লগটা কুইট করে রেখে দেবেন, তারপরে নতুন করে ইনস্টল করবেন। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করি। স্ক্রিনটা আমি দিয়ে দিচ্ছি। জায়েদ একটা প্রবলেম ফেস করছে যে ওর স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্পিড নিচ্ছে না। স্ক্রিনকে এখন খুলে দেয়। আচ্ছা, এখন আমাদের কিছু প্রি রিকুইজিট দিয়েছে, রাইট? সেই প্রি রিকুইজিট গুলো নিয়ে একটু হাঁটতে হবে আর কি। আমাদের জ্যাম্প আছে, জ্যাম্প সাকসেসফুলি আছে। কম্পোজার ইনস্টলেশন একটু বলি যে যদি কম্পোজার ইনস্টল না থাকে কম্পোজারটা কিভাবে ইনস্টল দেবেন। কম্পোজার ইনস্টলেশনের জন্য সবাই একটু খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, সবার একটু খেয়াল করতে হবে যে কম্পোজারটা কিভাবে ইনস্টল হবে বা কম্পোজার কিভাবে পাওয়া যায়। আমার মেশিনে কম্পোজার আছে ডাউনলোড ফোল্ডারে। আমি যখন ডাউনলোড করেছিলাম সরাসরি এখানে এসে জমা হয়েছে। এই যে কম্পোজার সেটআপটা ফাইলটাকে আমি হিট করব ফার্স্ট। Then yes, তারপরে কি হবে? নেক্সট। পাথটা গুরুত্বপূর্ণ, রাইট? পাথটা গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার জ্যাম্প যেরকম আলাদা আলাদা জ্যাম্প আলাদা আলাদা জায়গায় ইনস্টল করতে হয় না, কম্পোজার যদি আমি একটা জ্যাম্পে ইনস্টল করি সবাই সেটা পেয়ে যায়। ডিপেন্ডেন্সি ম্যানেজারটা যে কোনো একটা জ্যাম্প, আমরা নর্মালি আমাদের মেশিনে একটা জ্যাম্পই রাখবো, কনফিউশন যেন ক্রিয়েট না। হ্যাঁ, আপনার 10টাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। একটা প্রজেক্ট, আরেকটা জ্যাম্পে আরেকটা প্রজেক্ট, সবই কি সেম এনভায়রনমেন্টই, আলাদা আলাদা সার্ভার আপনি ক্রিয়েট করে রেখেছেন, এই আর কি, এছাড়া আর কিছু না। সো পাথটা আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনি ব্রাউজ করে কোথায় আপনি তার পাথটা দেখাতে চাচ্ছেন। মনে করেন যে আমার জ্যাম্পটা আছে কোথায়? ডি ড্রাইভে। তারপরে হচ্ছে LICT ব্যাস 3 জ্যাম্প, রাইট? এখানে ঢোকার পর এখানে PSP নামে একটা ফোল্ডার আছে, খেয়াল করেন। প্রথমে ঢুকলাম আমার ড্রাইভে, তারপরে আমার জ্যাম্পের পরে আমি ঢুকবো কোথায়? PSP ফোল্ডারে। PSP ফোল্ডারে সবার শেষে একটা exe ফাইল আছে, psp.exe। এই পাথটা ধরিয়ে দিতে হবে তাকে। ক্লিয়ার? এই পাথটা ধরিয়ে দেওয়ার পর আপনাকে বলতে হবে কি নেক্সট। যদি আপনি প্রক্সি ইউজ করতে চান এটা নরমালি প্রয়োজন পড়ে না, স্কিপ করবেন, নেক্সট, দেন ইনস্টল। ইনস্টল হয়ে গেল। আমার ইনস্টল ছিল, আমি আবার রিইনস্টল দিলাম যাতে আপডেটটা হয়ে যায়, প্রবলেম করবে না। ফিনিশ। আমার কম্পোজার ইনস্টলেশন কমপ্লিট, রাইট? কম্পোজারটা কেন লাগবে সেটা আমরা দেখবো। কম্পোজার ইনস্টল হলে, যদি সাকসেসফুলি কম্পোজার ইনস্টল হয়, তাহলে একটা কমান্ড লাইন পাওয়া যায়, রাইট? এবং খুব শর্টকাট পদ্ধতিতে কমান্ড লাইনে যাওয়াও যায়। তো সেটাও আমরা একটু চেক করে নিই। আমার জ্যাম্প আছে, আমার কম্পোজার আছে। আমি যদি এখন আমার জ্যাম্পের htdocs এ যাই, আমার জ্যাম্পটা কি? LICT ব্যাস 3 জ্যাম্প। htdocs এর মধ্যে একটু খেয়াল করেন, আমি শিফট ধরে রাইট ক্লিক করেছি। শিফট ধরে যদি রাইট ক্লিক করি, এই যে নতুন একটা কমান্ড এসেছে, ওপেন কমান্ড উইন্ডো হিয়ার। এটা যদি প্রেস করি তাহলে আমার এই ডায়ালগটা আসবে। আসছে? সবাই এটা নিয়ে আসেন। ব্রাউজ করে htdocs এ না, জ্যাম্পের ভেতরে PSP নামে একটা ফোল্ডার আছে, PSP এর ভেতরে psp.exe নামে একটা ফাইল আছে, তার পাথটা দেখাতে হবে।
আসেন সবাই। জি স্যার, সবাই একটু খেয়াল করি, আমরা এটাকে নরমালি বলা হয় কি টার্মিনাল, আর এই টার্মিনালের কমান্ড চালানোর মাধ্যমে আমরা ল্যারাভেলকে ইনস্টল করব, রাইট? কোথায় ইনস্টল হবে? LICT bash 3 জ্যাম ফোল্ডারে, আমাদের যে জ্যাম ফোল্ডারটা আছে সেখানে htdocs এর মধ্যে। বাট এখানে কমান্ডটা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফোল্ডার আছে, মনে করেন আমি আমাদের এই যে ইনস্টলেশন ল্যারাভেল বলে একটা গাইডলাইন আছে না, একটু নিচের দিকে আসেন, কিভাবে আপনি ল্যারাভেল ইনস্টল করবেন, মানে ল্যারাভেলের কমান্ড কিভাবে চালাবেন। এই যে এখানে বলা আছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফারেড ডিস্ট laravel/laravel, এইটা হচ্ছে প্রজেক্টের নাম। হ্যাঁ, প্রজেক্টের নামটা আমাদের মতো করে হবে যে LICT bash 3 e-commerce। প্রজেক্টের নাম কি হবে? LICT bash 3 e-commerce। সেটা আমি কপি করে নেই, টার্মিনালে পেস্ট করছি। প্রজেক্টের নাম কি দিতে যাচ্ছি? LICT bash 3। এবার কথা আছে, ইন্টারনেটে ঘাটতি পড়বে, যে কারণে আমি বলবো এখানে কজন আছে? 7 জন করে দেবে। কাদের? 2 জনের? তাহলে আপনারা 12 জন আছেন, 6 জন করে দেন। এই 5 জন আর ওপি এই 5টা আগে দেন, এদের হয়ে গেলে এই 5টা, ঠিক আছে? আগে রাইট সাইড উইথ আমি, তার মানে আমরা 7 জন একবারে ইনস্টল দিচ্ছি। কি হচ্ছে? প্রথমে কম্পোজার দেন ক্রিয়েট প্রজেক্ট, এটা হচ্ছে একটা কমান্ড, হাইপেন প্রিফারেড ডিস্ট, আমি যেন ল্যারাভেলের মূল কপিটা পাই, laravel/laravel রিপোজিটরি, দেন প্রজেক্টের নাম। ওকে, সো অলওয়েজ এই কমান্ডটা লিখতে হবে যখনই আপনি ল্যারাভেল ইনস্টল করতে যাচ্ছেন। আমি কিন্তু এন্টার দিয়েছি। এখানে আসার জন্য কি করতে হবে সেটা আমি বলছি। htdocs এ যান, তারপরে শিফট ধরে রাইট ক্লিক করেন, ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, ফোল্ডারের ভেতরে ঢুকেন, ভেতরে ঢুকে যে কোনো জায়গায় রাইট ক্লিক করেন, শিফট ধরে রাইট ক্লিক করেন, শিফট ধরে রাইট ক্লিক করেন, হ্যাঁ ওইটা প্রেস করেন। একটু পজ করেন, আমার ইনস্টল হবে। আরে
YouTube পাবে এটা ব্রডব্যান্ড কানেকশন একটু পাবে এটা সোর্স কোড ব্রড সাবস্ক্রাইব করে ব্রডব্যান্ড লাইন ব্রডব্যান্ড লাইনে একটু পাবে এখন এটা বলে আরে স্যার ওটা হবে দেরি হবে সারাটা হচ্ছে না সারাটা এই অ্যাড্রেস করতে হবে লিখে দিতে পরে এখন হইছে সার্জেভার করছে সেম নাম না না ও তো আনতে চাই শর্ট প্ল্যান আমার দিয়া যাইতো না বাইরে আমি সাকসেসফুল হইছে এই জন্যই যে আমরা করে ফলো করে যাবার আরে বাত করতে চল এটা কেসটা মিস দেখ একটা সাকসেসফুল হয়ে গেল কি রেস্টোরেশন হয়ে গেল আমাকে সেট কিয়া সেট সাকসেসফুল ব্রডব্যান্ডের লাইন ভালো আরে ব্রডব্যান্ডের লাইন তারপর না না ব্রডব্যান্ডের লাইন আবার কে আছে আপনি আবার ক্লাস লাইভ
কই যাচ্ছেন আপনারা? এই যে দেখেছেন ইনস্টল হয়ে গেছে না? ব্রেকে যাবেন কিন্তু ইনস্টল ল্যারাভেল হলো, এদের কোনো আগ্রহই নাই যে ল্যারাভেল দেখতে কেমন একটু দেখি। হ্যাঁ, ব্রেকের উপরেই তো চলছি আমি। এটা লিখে না তো, এটা কিরকম হলো? সাকসেসফুল দেখাবে এবং এখানে লেখা দেখাবে, একটু খেয়াল করেন। পিএসপি আর্টিসান কি জেনারেট অ্যাপ্লিকেশন কি দিস, এটা বেস 64 এ একটা কি জেনারেট করেছে এবং সেট সাকসেসফুলি। ওকে, একটা কি জেনারেট হয়েছে, এটা সিকিউরিটি কি বলা হচ্ছে এবং অনেক কিছু সে কিন্তু এর মধ্যে ইনস্টল করে ফেলেছেন। খেয়াল করেছেন? তো ল্যারাভেল যখন ইনস্টল হয়েছে, আমাদের জ্যাম্পের মধ্যে আমরা যদি দেখি, আমাদের ডি ড্রাইভে ব্যাশ ট্রি জ্যাম্পের মধ্যে htdocs থেকেই তো আমরা রাইট ক্লিক করেছিলাম, রাইট? এখানে এই যে নাম চলে আসে না, lict ব্যাশ ট্রি ই-কমার্স, এবং এই ফাইলটার সাইজ হচ্ছে 24.9 মেগাবাইট। এই জন্য একটু সময় লাগে, রাইট? ইনস্টলেশন দেওয়ার পর একটা জিনিস খেয়াল করতে হবে, সবাই একটু খেয়াল করেন খুব ভালো মতো। ল্যারাভেল ফ্রেমওয়ার্কটা হচ্ছে ছোট্ট, কয়েকশো কিলোবাইট, বাট এর ভেতরে কিছু রিসোর্স আছে। আমি বলছিলাম না যে কিছু কাজ করে দেওয়া আছে, সেগুলোকে নর্মালি আমরা বলে থাকি কি ভেন্ডর, আর ভেন্ডরের সাইজ অ্যারাউন্ড 21 মেগাবাইট। মানে 24 এর মধ্যে থেকে 21 বাদ দিলে কত থাকে? 4-5 মেগাবাইট। এই হচ্ছে আমাদের ল্যারাভেল আর কি, বুঝতে পেরেছেন? সো ল্যারাভেলের রুলস রেগুলেশন যাবতীয় তার ভেতরেই, তার মানে ছোট্ট একটা, আর রিসোর্স হচ্ছে বাকি জিনিসগুলো সব মিলিয়ে 24 মেগাবাইট, তাও কিন্তু অনেক বেশি না, বোঝা যাচ্ছে? এখন এই রিসোর্সটা যখন ডাউনলোড হয়েছে, এর মধ্যে বেশ কিছু ফোল্ডার, সাব ফোল্ডার, ফাইলস চলে আসে এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার রয়েছে। আমি বোঝাতে পেরেছি? এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার রয়েছে। প্রাথমিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইলটা, তার নাম হচ্ছে composer.json। একদম শুরুতেই আমরা যে ফাইলটাতে একটু চোখ রাখবো সেটা হচ্ছে composer.json। এর পরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে env নামে একটা ফাইল আছে, সেই ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল। তাহলে .envটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল। এর ভেতরে আমরা যখন কোডিং করতে যাব, কোড করার জন্য কয়েকটা ফোল্ডার ইফেক্টেড হবে। এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন, এর ভেতরে http এবং তার আন্ডারে আছে কন্ট্রোলার, খুবই গুরুত্বপূর্ণ একটা ফোল্ডার অ্যাপ্লিকেশনের কোডগুলোর জন্য। কনফিগ, এখানেও আমাদের বেশ কিছু ফাইল নিয়ে নাড়াচাড়া করতে হবে ওভার দ্য সেশন। পাবলিক, যেখানে আমাদের রিসোর্স গুলো নরমালি থাকবে, CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজেস, রাইট? কোনো কিছু আমি আপলোড করব, সবকিছু এই পাবলিক ফোল্ডারের মধ্যে নরমালি রাখতে হয়। রিসোর্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা বলেছি যে আমাদের এন্ডে দুইটা এরিয়াতে কোড হয়, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে কন্ট্রোলার। মডেল আপাতত বাদ চলে গেছে। এই যে ভিউ নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি কার মধ্যে? রিসোর্সের মধ্যে। সো আজকে একটা ক্লাস আপনাদের সফট স্কিলের আগে নেয়ার কারণ হচ্ছে
যে আপনারা এই সপ্তাহটা সফট স্কিল ট্রেনিং করবেন, বাট ল্যারাভেলের যে যে জায়গাগুলোতে আমি কথা বলছি এগুলো বারবার ইনস্টল করে দেখে দেখে রপ্ত করে ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে? অ্যাডিশনাল আমি যেটা বলবো যে ল্যারাভেল LICT ব্যাচ 2 এবং ব্যাচ 1 এর যে ভিডিওগুলো ল্যারাভেল ইনস্টলেশন দিয়ে যে ভিডিওগুলো শুরু হয়েছে সেগুলো আমাদের চ্যানেলে আছে, সেগুলো দেখেন। ওকে, দেখে কিছুটা রেডি হয়ে যান ক্লাসের জন্য, ক্লিয়ার? যাতে ওখানে একেবারে নতুন মনে না হয়, আমাদের যেন পেছনে না টেনে ধরেন, আমরা যেন স্মুথলি সামনের দিকে আগাতে পারি, রাইট? অনেকে হয়তো পারছেন না বাট কিছু বলছেন না, ক্লাস ডিস্টার্ব করছেন না, বাট আপনি কিন্তু ছিটকে যাচ্ছেন। আমি বোঝাতে পেরেছি? এটা ব্যাচ 35-6 থেকে শুরু হয়েছে এরকম, বা 37 এরকম শুরু হয়েছে ব্যাচ 2 তে। ব্যাচ 1 এও ওইরকমই, ব্যাচ 1 এও হয়তো 38-9 ক্লাস থেকে শুরু হয়েছে। বুঝতে পেরেছি? ল্যারাভেলের আলোচনা দেখে নেবেন ভিডিওগুলো। বুঝলাম রিসোর্সের ভিউ। এরপরে আছে রাউটস, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই পুরো ওয়েব পেজ কন্ট্রোল হবে, পুরো ইউআরএল এবং সবকিছু এই রাউটস এর মাধ্যমে কন্ট্রোল হয়, বিশেষ করে রাউটস এর ওয়েব। এটা তো আপনারা বিষয়টা দেখতে পারবেন, আজকেই দেখতে পারবেন কিছু কিছু বিষয়। আচ্ছা, মূল জায়গাটা হচ্ছে ভেন্ডর। এটা হচ্ছে মূল জায়গা বলতে কি রিসোর্স বেসড যে জায়গাটা, একটু চেক করে দেখি এই ভেন্ডরটাই হচ্ছে বাদ বাকি সব। সাইজ অন ডিস্ক একটু খেয়াল করেন, সাইজটা কত? 24.3 মেগাবাইট। আর সাকুলের সাইজ ছিল কত? 24.9 মেগাবাইট। তার মানে কয়েকশো কিলোবাইট হচ্ছে ল্যারাভেল, বাকি সবই কি ভেন্ডর। ভেন্ডর বেসিক্যালি কি? তার রিসোর্স, থার্ড পার্টি রিসোর্স যে ল্যারাভেলকে সাহায্য করছে। এর যে এত বেশি রিসোর্স, এর হেল্পিং হ্যান্ড এত বেশি, এই কারণে তার জনপ্রিয়তাটাও বেশি ল্যারাভেলের। না, এটা শুধু ল্যারাভেলের জন্যই। এরা এই ভেন্ডর গুলো অন্য ফ্রেমওয়ার্কের জন্যও কাজ করে, বাট এত বেশি ভেন্ডর না যে অন্যান্য ফ্রেমওয়ার্কের জন্য কাজ করছে। মনে করেন এখানে 20টা কোম্পানি ল্যারাভেলের জন্য কাজ করছে, অন্যান্য ফ্রেমওয়ার্ক হয়তো 9টা 10টা 12টা কোম্পানি তার পেছনে কাজ করছে। ভেন্ডর কাজে লাগবে বেসিক্যালি বেশ কিছু কাজ আছে যেগুলো অটোমেটিক করে দেয়া আছে, আপনাকে সেটা ইউজ করবেন। মনে করেন আপনার একটা ছোট্ট এক্সাম্পলই দেই, আমরা এখানে ই কমার্স শিখবো, ই কমার্সে আমরা শপিং কার্ট বানাতে শিখবো। হ্যাঁ, একটা শপিং কার্ট আমরা তৈরি করতে শিখবো। তো ল্যারাভেলে গ্লোডেমেনাস নামে একটা শপিং কার্ট ভেন্ডর আছে যেটা বানানোই আছে। আপনি ইনস্টল করবেন এবং এটার কোড আপনি ইউজ করবেন, তার ফাংশনালিটি আপনি কল করবেন। ভেন্ডর লোড করার পর ফাংশন, হ্যাঁ বিল্ট ইন ফাংশন বললে ভুল হবে, ক্লাস প্যাকেজের মতো সব, এবং কিছু আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি এর মধ্যে কিছু ইউজ করা শিখবেন, কিছু ইনস্টল করে শিখবেন, রাইট? ওকে, সো এটা ছিল ভেন্ডর রিলেটেড ইস্যুস। হ্যালো হ্যালো, হ্যাঁ ডেফিনেটলি রাউটস আছে, এই যে দেখেন ডেফিনেটলি রাউটস আছে, রাউটস ফোল্ডার। যদি রাউটস না থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনার রাউটস আছে হচ্ছে এপিপি তে, আর আপনি 5.2 অথবা 5.1 ইনস্টল হয়েছে আপনার। 5.3 তে রাউটস বাইরে চলে আসে।
নাই কেন? হ্যাঁ যাবে, নতুন করে জাম্প ইনস্টল করতে হবে। আপনাকে বলা হলো না যে আপনি ইয়ে করেন? এখন 6.11 হলে তো হয়ে যাবার কথা। সবাই একটু খেয়াল করি তো, আমরা আমাদের ল্যারাভেলকে কিভাবে দেখতে পাচ্ছি একটু চেক করি। লোকাল হোস্ট, এটা কি আসছে তাই না? এটা চেঞ্জ করার উপায় কি? ফেলে দেওয়া কি দরকার? এরা খালি ডিস্ট্রয় করতে চায়। ঠিক আছে, তো আমরা এই পাচ্ছি। প্রজেক্টের উপরে ক্লিক করেন, প্রজেক্টের উপর ক্লিক করে এরকম আসে তাই না? কেমন যেন একটা অবস্থা তাই না? সরাসরি কোনো কিছু দেখাচ্ছে না। এবার যদি আমি পাবলিকের মধ্যে প্রেস করি, ল্যারাভেল 5.3 বা ল্যারাভেল দেখানোর কথা। ওকে, ল্যারাভেল দেখিয়েছে, ডকুমেন্টেশন, ল্যারাকাস্ট, নিউজ, ফ্রগ, গিটহাব, ওদের রিসোর্স ইউআরএল গুলো দেখিয়ে দিয়েছে। সবাই একটু খেয়াল করবেন যে আমি যদি গিটের এই ইউআরএল এ যাই, বেসিক্যালি আমরা লিখেছিলাম না laravel.laravel/laravel ওই যে ইনস্টলেশনের সময়, তার মানে কি আমরা গিট থেকে টান দিচ্ছি, গিটের রিপোজিটরি থেকে। এখান থেকে এরা প্রতিনিয়ত এখানে আপডেট করে, আর আমরা যখন এখান থেকে টান দেই একদম লেটেস্ট, একদম এখন যেটা এখানে আসলো সেটা আমরা পেয়ে গেলাম। আর গিট হচ্ছে অ্যাকচুয়ালি সাবভার্সন, ওরা এটার সঙ্গে ট্যাগ করে রেখেছে ওদের মেশিন, আর এই সার্ভারটা ট্যাগ করা আছে, যা আপডেট করছে কোড লিখে আপডেট করে দিচ্ছে, সরাসরি এখানে চলে আসে। বুঝতে পেরেছেন? সো এটাকে রিপোজিটরি বলা হয়ে থাকে। সো এটাকে আপনারা একটু চোখ রাখবেন। আর এটা হচ্ছে ফ্রগ আর কি, ল্যারাভেলের যে ফ্রগ, এটা হচ্ছে তাদের ফোরাম টাইপ। এখানে অবশ্যই জয়েন করবেন। নিউজ দেখার জন্য প্রতিনিয়ত নিউজের সাইটটাতে যাবেন laravelnews.com এ। ল্যারাকাস্ট এটা বেসিক্যালি একটা রিসোর্স ওয়েবসাইট, এখানে প্রচুর হেল্পলাইন আছে। ল্যারাভেলে প্রচুর হেল্পলাইন কোথায় আছে? এই ল্যারাকাস্টে। আর ডকুমেন্টেশন তো ডকুমেন্টেশনই, রাইট? আপনি এক পাও চলতে পারবেন না, আপনি দেখবেন আমি ইচ অ্যান্ড এভরি সিনটেক্স এখান থেকেই নিব। আমি নতুন করে কোনো কিছু লিখবো না। আমি যখন সিনটেক্স কোড লিখবো, কিছু কিছু জায়গাতে আমি রিডিউস করব কোড, কিছু কিছু জায়গাতে টেকনিক দেখাবো যে কোড, বড় কোডকে কিভাবে ছোট করতে হয়, নাথিং এলস। সব কোড করবো কোথা থেকে? এই ল্যারাভেল ডকুমেন্টেশন দেখে দেখে। আমি ইনস্টল করেছি ডকুমেন্টেশন থেকে ইউআরএল কপি করে এনে আমি টাইপ করেছি, প্রত্যেকটা কোডও লিখবো এই ফরম্যাটেই, রাইট? তাদের ফরম্যাটে। সো আপনাদের সবচেয়ে বেশি যে পেজটা ভিজিট করতে হবে আজকে থেকে, সেটা হচ্ছে কি laravel.com এর ডকুমেন্টেশন। ক্লিয়ার? সো আমাদের হাতে সবকিছু এসছে, বাট এই পেজটা এখানে না আসলে, যদি প্রথমেই আসতো সেটা সবার জন্য ভালো ছিল। এখানে যদি আসতো বেটার ছিল, রাইট? তা কিন্তু সেখানে বা এখানে আসে নাই। সো ল্যারাভেলের এই পেজটা চেঞ্জ করতে হলে কিছু এক্সট্রা জব আমাদের করতে হবে। মড রিরাইট এক্সটেনশন এখানে অ্যানাবল করতে হবে, আমাদের ইন্ডেক্স ফাইলের পাথটা চেঞ্জ করে দিতে হবে, কিছু সেটিংস আমাকে একটু চেঞ্জ করতে হবে। সো ল্যারাভেল ইনস্টল হয়েছে, বাট ল্যারাভেলতে কিন্তু এখনো ওয়ার্কিং না। ওয়ার্কিং আমাদের প্রজেক্টের কোড কি এখানে আমি লিখতে পারবো? লিখতে পারবো না।
সো আমি এই কোড কিছুটা এডিট করার জন্য প্রজেক্টটাকে নেটবিনসে অ্যাড করে ফেলি। শুধু 5 আপনার জ্যাম্পের ভার্সন কম, আপনি হয়তো রান করছে একটা আর আপনি দেখছেন আরেকটা। ইনস্টল করার প্রয়োজন নেই, এটা জাস্ট আপলোড করে দেবেন লাইভ সার্ভারে। জ্যাম্প পিএসপি কত ভার্সন আছে একটু দেখেন। 5.6 সেটা থাকার কথা না। আলামিন একটু দেখেন তো ওনার পিএসপি ভার্সনটা কত। যাচ্ছে নিপা। আচ্ছা এবার একটু দেখেন যে আমরা প্রজেক্টটাকে নেটবিনসে অ্যাড করে নিব এনবি প্রজেক্ট ফোল্ডারের মাধ্যমে। আমি পিএসপি প্রজেক্ট আকারে আমাদের নেটবিনসের কোনটা অ্যাড করব, ল্যারাভেলের ওই প্রজেক্টটা, তাই না? সো ল্যারাভেলের প্রজেক্টটা আমরা অ্যাড করতে চাচ্ছি, ল্যারাভেলের প্রজেক্টটা অ্যাড করে নিই। ব্রাউজ কই আমাদের প্রজেক্টটা কোথায় আছে? LICT ব্যাস 3 ST docs এইটা না, ই কমার্স ওপেন। প্রজেক্ট নেম লোকেশনে এটাকে দিয়ে দিব, দেন ফিনিশ। হ্যাঁ এখানেই ফিনিশ। হ্যাঁ 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 সেম নাম্বার দেবেন, ওইটাই আমি কপি করে দিয়েছি। সাবলাইনে যেভাবে হয় সেভাবে।
দেখেন আমার প্রজেক্টটা কিন্তু চলে আসছে এবং এটা ওপেনও হয়েছে। এটা ভিন্ন একটা প্রজেক্ট, সরাসরি ওপেন হয়। আমাদের প্রজেক্টটা কোথায়? LICT ব্যাস্ট্রি ই-কমার্স। রেড জোন যেটা আসে এটা বেসিক্যালি ল্যারাভেলের প্রজেক্ট। ওকে, ল্যারাভেলের প্রজেক্ট গুলো নরমালি নেটবিনসে আসলে রেড হয়ে যায়। আচ্ছা, এখান থেকে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে দেখব কম্পোজার। আমি বলেছি কম্পোজারটা গুরুত্বপূর্ণ, সো composer.json এ যাচ্ছি। ঠিক আছে, composer.json এ যাচ্ছি এবং composer.json এ এসে আমরা ল্যারাভেলের কোন ভার্সনটা ইনস্টল করেছি সেটা দেখতে পাবো। কেউ যদি আপনাকে বলে যে আপনার এখন কারেন্টলি ল্যারাভেলের কোন ভার্সন আছে, আপনি কনফিউজড আছেন, আপনি ইনস্টল দিয়ে দিয়েছেন, ইনস্টল হয়ে গেছে, আপনি মনে করছেন যে এটা কত 5.2, 3, 4 এরকম, এই যে এখানে লেখা থাকবে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক কত 5.3। আচ্ছা, এতটুকুই। বাট এই ফাইলটার কাজ আছে যখনই আমরা নতুন নতুন করে রিসোর্স ইনস্টল করব, বিশেষ করে আমরা যখন HTML এর লাইব্রেরিটা ল্যারাকাসটাকে এখানে অ্যাড করব, তখনও দেখবেন এই ফাইলটাতে আসতে হচ্ছে, অথবা এখানে এসে কিছু কোড যুক্ত হচ্ছে। যখন আমরা কোনো ভেন্ডর ইনস্টল করব, সেই ভেন্ডর গুলো এখানে অ্যাড করতে বলা হয়। ওকে, তো আমরা পরের যে ফাইলটা দেখব env.env, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইল, যে ফাইলের মাধ্যমে ডেটাবেজের সাথে কানেকশন এস্টাবলিশ করা হয়। রাইট, ইন্টারেস্টিং যে আমরা নরমালি কি করতে শিখেছি, আমরা যখন ক্রুডিং শিখেছি আমরা ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে কানেকশন দিয়ে দিয়েছি। রাইট, যদি একটু চিন্তা করেন তো, প্রজেক্ট যদি অনেক বড় হয়, অনেকগুলো ক্লাস হয়, প্রত্যেকবারই কি কানেকশন করতে হবে না? ল্যারাভেলে যখনই আপনি ঢুকবেন, ল্যারাভেলে এমন একটা জায়গা আছে যেখান থেকে যদি আপনি কানেকশন দিয়ে দেন, তাহলে অন্য কোথাও কানেকশন নিয়ে আর চিন্তা করতে হবে না। ডেটাবেসের যে কানেকশনটা, সেখানে গিয়ে আর কোনো টেনশন নিতে হবে না, কোনো চিন্তাও করতে হবে না। চেঞ্জ করতে হবে এই তিনটা জায়গাতে। লাইন নাম্বার 10, 11, 12তে ডেটাবেসের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে 1, রাইট? এটা 1 নাম্বার। ডেটাবেসের কানেকশন দুই জায়গা থেকে দেয়া যায়, দুইটা জায়গা থেকে ডেটাবেসের কানেকশন আমরা দিতে পারি। বেস্ট হিয়ার, রাইট? কখনো কখনো একটা প্রজেক্ট, আমি রিপিট করছি, সবাই খেয়াল করতে হবে, কথাগুলো কিন্তু দুবার আসবে না, যদিও ভিডিওতে থাকছে। তো যদি কখনো কোনো প্রজেক্ট একাধিক ডেটাবেস নিয়ে কাজ করে, রিপিট করছি, একাধিক ডেটাবেস সার্ভার নিয়ে কাজ করে, যে আপনি ওরাকলে কাজ করছেন, আপনি মাইস্কুয়েল এ কাজ করছেন, ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট। ধরেন তো যা বলছিলাম যে যখনই আমাদের ডেটাবেসের কনসেপ্টটা আসে বা ডেটাবেসের কানেকশন নিয়ে কথাবার্তা গুলো আসে, এই জায়গা থেকে আমরা দিতে পারি। যদি আমরা সিঙ্গেল ডেটাবেসের সাথে প্রজেক্ট নিয়ে কাজ করি, তখন এখান থেকে দিলে কোনো সমস্যা নেই। বাট আমরা যদি একাধিক ডেটাবেস সার্ভারের সাথে কাজ করতে চাই একটা প্রজেক্ট, যেটা বেসিক্যালি রেয়ার কেস, কোনো বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যে মনে করেন আপনি একটা ব্যাংকিং সফটওয়্যার বানাচ্ছেন, ওখানে কিন্তু দুইটা ডেটাবেস সার্ভার থাকে মিনিমাম। একটা হচ্ছে যদি সাডেনলি একটা অফ হয়ে যায় বা ক্র্যাশ করে, অন্য আরেকটা যেন অ্যানেবল থাকে, বা ওখানে যেন ডেটাগুলো সুরক্ষিত থাকে, সিকিউর থাকে। ডাটা সবচেয়ে বেশি সিকিউর থাকে ওরাকল। ওরা 20 সেকেন্ড, আপনি ক্র্যাশ হয়েছে, পুড়ে গেছে, তারপরেও 20 সেকেন্ড আগ পর্যন্ত ডাটা রেখে দিতে পারে। 20 সেকেন্ড। বাট ব্যাংকের জন্য 20 সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার কোটি টাকা ট্রানজাকশন 20 সেকেন্ডে হয়ে যেতে পারে। সার্ভারই যদি পুড়ে যায়, তাও ডাটা স্টোর করে রাখো, সেকেন্ডারি স্টোরেজে ডাটা দিয়ে দেয়। ওরাকল দুইটি স্টোরেজ ইউজ করে, একটা প্রাইমারি স্টোরেজ, একটা সেকেন্ডারি স্টোরেজ। সব ডাটা প্রাইমারিতে থাকে এবং প্রতি 20 সেকেন্ড পর পর ওই প্রাইমারি স্টোরেজের ডাটা সেকেন্ডারি স্টোরেজে পাঠিয়ে দেয়, ব্যাকআপ হিসেবে রেখে দেয়। বুঝতে পেরেছেন? ওরাকলের প্রাইমারি সেকেন্ডারি, ল্যারাভেলে সরি মাইস্কুয়েলের প্রাইমারি সেকেন্ডারি বলে কিছু নেই। ওকে, বা পোস্টগ্রির এরকম কোনো সিস্টেম নেই। না, এটা কখনো এ ধরনের মিরাকল কখনো হবে না। ওকে,
ক্র্যাশ বলতে ক্র্যাশ ডিফারেন্ট থিংস, ক্র্যাশ করতেই পারে, আপনার মাইস্কিউলও ক্র্যাশ করতে পারে। ক্র্যাশ করলে কি এটা কি নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল? রিস্টার্ট দিলেই তো ঠিক হয়ে গেল। ক্র্যাশ মিনস হচ্ছে সাডেনলি কোনো অ্যাবনর্মাল ইস্যুর কারণে ডেটাবেস সার্ভার বসে যাওয়া, রেসপন্স না করে সে শাটডাউন হয়ে যাবে। শাটডাউন, ডেটাবেস শাটডাউন মানে কি অ্যাপ্লিকেশন ডাউন, বুঝতে পেরেছেন? যখনই সে ডাটা কানেক্টিভিটি পাবে না তখন অ্যাপ্লিকেশনকে ডাউন করে দেবে। এটাকে ক্র্যাশ করা বলে। ক্র্যাশ মানে কি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে ছিঁড়ে শেষ হয়ে যাচ্ছে, এরকম কিছু না, বুঝতে পেরেছেন? আর পুড়ে যাওয়া এটা রেয়ার কেস। পুড়ে যাওয়া বলতে যেটাকে বোঝা যায় লাইক ইলেকট্রিক শক সার্কিটের কারণে আপনার সার্ভার ড্যামেজ হয়ে গেছে, পুড়ে গেছে, তারপরেও সেই ডাটাগুলো তারা ব্যাকআপের ব্যবস্থা রাখে। কারণ কি, ওরা যে কাজটা করে, বড় বড় সাইট গুলো যেটা করে থাকে, ইচ এন্ড এভরি বাইটের চেঞ্জ তারা সরাসরি ব্যাকআপ আকারে নিয়ে নেয়। থার্ড পার্টি কোম্পানিজ রয়েছে যে এই সাইটের দায়িত্ব আমি তোমাকে দিলাম, প্রতি মাসে এর জন্য তোমাকে আমি $10,000 দিব, তুমি আমার প্রতিটা চেঞ্জ রেখে দিবা, প্রতিটা চেঞ্জ, সিঙ্গেল ক্লিক চেঞ্জও তারা রেখে দেবে। সেই দায়িত্ব কার? তাদের। মানে একটা ক্যারেক্টারও যদি নতুন ইনসার্ট হয়, সেই দায়িত্ব নতুন আরেকটা ভার্সন হিসেবে তাদের কাছে চলে যাবে, বুঝতে পেরেছেন? তার মানে ওই যে খরচটা করছে, সিকিউরিটিতে কিন্তু সবচেয়ে খরচ বেশি। মেইনটেনেন্স মানে কি, সিকিউরিটি এনশিওর করা, এখানে প্রচুর খরচ করে। যেমন আপনাদের ফেসবুকের মালিক, সে কিন্তু বেতন নেয় না, $1 বেতন নেয়, বাট তাকে সিকিউরিটি দিতে ফেসবুকের উঠা বসা লেগে যায়। প্রতি বছর তার সিকিউরিটির পেছনে $4.5 বিলিয়ন খরচ হয় তার সিকিউরিটির জন্য। যখন যেখানে মুভ করে, তার বাড়ি গাড়ি সবকিছু সিকিউরিটির জন্য $4.5 বিলিয়ন সে খরচ করে, শুধুমাত্র তার সিকিউরিটির জন্য। এটা বুঝতে পেরেছেন? সো বেতন আর কত, সিইওদের বেতন কত, বাট ওদের সিকিউরিটির জন্য অনেক খরচ বহন করে কোম্পানিগুলো। তো সিকিউর করারও অনেক পদ্ধতি আছে। সাইটের ডাটা, ডেটাবেসের ডাটা সিকিউর করার জন্য অনেক কোম্পানি রয়েছে, প্রতি হিটের ডাটা তারা রেখে দেয়। তার মানে কি, আপনি যদি আপনার সার্ভার যদি পুড়েও যায়, জ্বলেও যায়, তারা কিন্তু রেখে দিচ্ছে, তাদেরটা নষ্ট হয়ে গেলে আপনার কাছে আছে, সকল সিস্টেম তৈরি করা আছে। সো এটা এক। দুই হচ্ছে কনফিগের মধ্যে আমি যদি এই কানেকশনটা না দিতে চাই, আমি এই লাইন এগুলোকে সহজে ক্লিয়ার করে দিব এখান থেকে, ঠিক আছে? আমি ধরে এটাকে এখান থেকে কি করে দিব, রিমুভ করে দিব। ওকে, চেঞ্জটা নিয়ে আসবো কোথায়? তার মানে তখন অ্যানাবল হয়ে যাবে কোনটা, কনফিগের মধ্যে database.php। একটু খেয়াল করেন, ওইটা রিমুভ হয়ে গেলে অ্যানাবল হবে কি, দিস ওয়ান। তার আগ পর্যন্ত কিন্তু এই ফাইলটা অ্যানাবল হচ্ছে না, রাইট? অ্যানাবল হলে এই জায়গাটাতে লাইন নাম্বার এসে 59, 60 এবং 61-এ আমাদের ডেটাবেসের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে আমরা ডেটাবেসের নাম দিব, এই যে ফ্রগ লেখা রয়েছে, ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব। সো এটা গেল একটা মাইস্কিউএল এর জন্য। দেখেন, আমার যদি ডেটাবেস হয় PostgreSQL, তখন Postgre ডেটাবেসের জন্য এই কানেকশনটা দিব। ঠিক সিমিলার ভাবে আমি যদি ওরাকলের সাথে কানেক্ট করতে চাই, এরকম আমরা ওরাকলের একটা, এই যে SQL লাইট যদি আমি কাজ করতে চাই, SQL লাইটের সঙ্গে আমি এভাবে দিয়ে দিব। আমি যদি ওরাকল নিয়ে কাজ করতে চাই, ওরাকলের জন্য এরকম একটা প্যাকেজ রেডি করব, সেটা বুঝতে পেরেছেন? বা এরকম একটা স্যাম্পল কোড রেডি করে তার সঙ্গে কানেক্ট করে দিব। যদি একাধিক ডেটাবেস সার্ভার হয়, তখনই শুধু আসবো কোথায়, database.php তে। আদারওয়াইজ আমরা কাজ করব কোথায়, ENP তে। ওকে, সো এই হলো দ্বিতীয় জায়গাটা। আমরা এরপরে আসি পরের স্টেপে, যে আমরা এই যে পেজটা পাচ্ছি, এই পেজটা পাচ্ছি কিন্তু সরাসরি না। আমি যখন ক্লিক করছি তখন কিন্তু এরকম একটা কিছু আসে। এই ধরনের ফোল্ডার বা ফাইল স্টাইল গুলো কেন দেখাচ্ছে? মূল কারণ হচ্ছে, আমরা যখন ল্যারাভেল নিয়ে কাজ করছি, একটু চেক করেন, এখানে ইন্ডেক্স নামে কোনো ফাইল আছে? নেই। নর্মালি পিএসপি কি করে, কোনো ফোল্ডারে ইন্ডেক্স নামে কোনো ফাইল পেলেই সেটাকে সে রান করে দেয়।
বাট ইন্ডেক্স নামে কোনো ফাইল পেলেই রান করে দেবে, যেহেতু এখানে ইন্ডেক্স নামে কোনো ফাইল নেই সে এটাকে ওপেন করে দিচ্ছে, রাইট? ইন্ডেক্স নামে ফাইল আছে মূলত পাবলিকের মধ্যে, রাইট? আমরা যখন পাবলিকে হিট করছি তখন এই ইন্ডেক্স ফাইলটা রান হয়ে যাচ্ছে, দেন আমরা আমাদের হোম পেজটা দেখতে পাচ্ছি, রাইট? সো এই হোম পেজটা দেখতে পাওয়ার জন্য কোথায় কোথায় যাচ্ছে সেটাও আমাদের একটু বুঝতে পারতে হবে। বোঝার জন্য আমাদের এই পেজটাতে একটু যেতে হবে। এমভিসি ডিজাইন প্যাটার্ন, ঠিক আছে? এমভিসি ডিজাইন প্যাটার্নে আমাদের ঢুকতে হবে। যখন আমি ইন্ডেক্সে হিট করব, ওকে, যখন আমি ইন্ডেক্সে হিট করি নর্মালি ইউআরএলটা কি হয়, যখনই ইন্ডেক্সে হিট করা হয় বা পাবলিকে হিট করা হয় তখনই আমাদের ইউআরএলটা হয়ে যায় হচ্ছে, একটু খেয়াল করেন, ইউআরএলটা হয়ে যাচ্ছে কি দিস localhost/projectname/public, এটা বলা হয় ডোমেন, রাইট? প্রজেক্টেড ডোমেন। লাইক আমি যদি এটাকে আপলোড করি সাইটটাকে, তখন এখানে আমরা যদি লিখি abc.com, তার মানে abc.com হিট করলে কি আসবে? এই পেজটা আসবে। তো ডোমেন নেম হোম পেজ বা রুট ইউআরএল বলা হয়। সো রুট ইউআরএল এটা মূলত কি হয়ে থাকে, সরাসরি একটা স্ল্যাশ, রাইট? স্ল্যাশটাকে আমরা রুট ইউআরএল বলে থাকি। তো এখানে যখন রুটে আসে তখন রাউটস নামে একটা ফোল্ডার আছে এবং এর ভেতরে web.php নামে একটা ফাইল, একটু খেয়াল করেন। রুট হচ্ছে স্ল্যাশ, যখন এই স্ল্যাশটা দেওয়া হচ্ছে, তার মানে আমি যখন পাবলিকে যাচ্ছি সে কি করছে, সে একটা ফাংশনকে রান করে দিচ্ছে। এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ সিনট্যাক্স, এই সিনট্যাক্সটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। আপাতত দেখি যে একটা ফাংশন কল হচ্ছে, সে রিটার্ন করছে কি ভিউ এর মধ্যে একটা ফাইল যার নাম কি ওয়েলকাম। তার মানে আমরা আপাতত যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফাইলের নাম, ভিউ ফাইল যার নাম কি ওয়েলকাম। আমরা যা দেখতে পাচ্ছি ভিউ এর মধ্যে একটা ফাইল যার নাম কি ওয়েলকাম। সো ভিউ কোথায় আছে কে বলতে পারে? ভিউ আছে মূলত রিসোর্সের মধ্যে ভিউ ফোল্ডারে, এবং তার ভেতরে একটা ফাইলের নাম কি ওয়েলকাম। খেয়াল করেছেন? সো ল্যারাভেলের যাবতীয় ফাইল হবে ব্লেড সিনট্যাক্সে। রিপিট করছি, ল্যারাভেলের যাবতীয় ফাইল হবে কি ব্লেড সিনট্যাক্স, এবং এটা হবে প্রথমে ফাইল, ফাইলের নাম, তারপরে ডট ব্লেড, তারপরে ডট, ঠিক আছে? সো আমরা যখন ল্যারাভেলের এই কোডটা নিয়ে কাজ করতে যাচ্ছি, শুরুতে চলে আসছে কি আমাদের ওয়েলকাম ফাইলটা, এবং ওয়েলকাম ফাইলটাই কিন্তু রান হয়ে যাচ্ছে। সো একটু যদি আমরা এই ভিডিওটা দেখি, মানে এই ভিডিও বলবো না, এই চিত্রটা দেখি, এখনকার সিনারিও অনুযায়ী রাউটস সরাসরি কি করে দিচ্ছে, একটা ভিউকে লোড করছে, বাট এটা কিন্তু প্রপার সিনট্যাক্স না। ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী আমাদের কাজ করতে হবে, রাউটস দেখে চলে যাব কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলার দুইটা দিকে যেতে পারে, মডেলেও যেতে পারে, ভিউতেও যেতে পারে। কখন কি নর্মালি করে থাকে, যদি কোনো ক্যালকুলেশনের প্রয়োজন থাকে তাহলে কন্ট্রোলারটা বেসিক্যালি কি, কন্ট্রোলার হচ্ছে একটা ক্লাস। আমরা তো প্রোগ্রামিং ক্লাস সম্পর্কে জানি, ক্লাসের মধ্যে থাকে কি মেথড, রাইট, এন্ড প্রপার্টিজ। সো ওই ক্লাসের কোনো একটা ফাংশন, তার মানে রাউটস কি করবে, সরাসরি শুধু কন্ট্রোলারে পাঠিয়ে দেবে না, রাউটস করবে কি কন্ট্রোলারের একটা নির্দিষ্ট ফাংশনের কাছে আমাকে পাঠাবে। ক্লিয়ার? রাউটস এখানে গুরুত্বপূর্ণ কেন? কারণ রাউটস হচ্ছে একটা সিকিউর ইউআরএল পাথ। এখান থেকে যদি আপনি ফ্রেমওয়ার্কে ঢুকতে চান, রাউটস হয়ে ঢুকতে হবে। ফ্রেমওয়ার্কের রুলস হচ্ছে যে আপনি রাউটস ছাড়া কখনোই ফ্রেমওয়ার্কে ঢুকতে পারবেন না। রাউটসটাকে সে সিকিউর করে ফেলেছে, মানে কাজটাকে সে সহজ করে ফেলেছে, যে এন্ট্রেন্স একটাই দিয়েছে, ফ্রেমওয়ার্কের মধ্যে অন্য কোনো দিক দিয়ে ঢুকাই যাবে না। এখন একটু বলেন যে আমার সিকিউরিটি গার্ড যদি আমার 10টা দরজা থাকে, 10 জায়গায় 10 জন বসাতে হবে না? কারণ আমার যদি দরজা একটা থাকে,
সব জায়গায় আমি লোহা দিয়ে পিন দিয়ে আটকে দিয়েছি, আর আমার দরজা একটা, আমি গার্ড কোথায় বসাবো? চারিদিকে নাকি ওই এক জায়গায়? রাইট? সো আগে চারিদিক সে সিকিউর করে নিয়ে এন্ট্রান্সটা কোন দিক দিয়ে রেখেছে? রাউট। রাইট? সো আপনি ফ্রেমওয়ার্কের ভেতরে রাউট ছাড়া ঢুকতেই পারবেন না। রাইট? ফ্রেমওয়ার্কের ভেতরে বলতে বোঝাচ্ছি কন্ট্রোলার, মডেল আর ভিউ, এর ভেতরে আপনি ঢুকতে পারবেন না। সো আপনি রাউটস থেকে শুরুতে যাবেন কোথায়? কন্ট্রোলারে। এই জন্য বলা হয়ে থাকে কন্ট্রোলার হচ্ছে গেটওয়ে অফ ফ্রেমওয়ার্ক। গেটওয়ে, হ্যাঁ, রাস্তা কি? ফ্রেমওয়ার্কে ঢোকার রাস্তা কি? কন্ট্রোলার। কন্ট্রোলার এটা একটা ক্লাস যার ভেতরে থাকবে ফাংশনের ডেফিনেশন। এখন কন্ট্রোলার আমাকে কোথায় পাঠাবে? যদি ডিসপ্লে করাতে হয় কোনো আউটপুট তখন ভিউয়ে, আর যদি কোনো ডাটা নিয়ে ডিসপ্লে করাতে হয়, ডাটা বলতে ডেটা কোথায় আছে? ডেটাবেজে। সো কন্ট্রোলার চলে যাবে কার কাছে? মডেলের কাছে। মডেল কি? মডেলও একটা ক্লাস, বাট কন্ট্রোলারের কাজ একরকম, মডেলের কাজ একরকম। একটু বিষয়টা খেয়াল করেন। যদি মডেল হয়, মডেলে আমি বলছি যে আমি একটা নিউজ পেপারের হোম পেজ লোড করব, রাইট? নিউজ পেপারের হোম পেজ লোড করবো। সো আমি যদি কন্ট্রোলারে যাই, নিউজ পেপারের হোম পেজ কি ডেটাবেস থেকে অনেক ডাটা আনবে না? শুধু এনেই তো সে ক্ষান্ত দেবে না, কোন ডাটা কোথায় যাবে সেটা তো তাকে ঠিক করতে হবে। সো মনে করেন মেনু আনার দায়িত্ব মডেলের একটা ফাংশনের, হোম পেজের নিউজগুলো আনার দায়িত্ব মডেলের আরেকটা ফাংশনের, তার ক্যাটাগরি আনার দায়িত্ব আরেকটা ফাংশনের, পপুলার নিউজ আনার দায়িত্ব আরেকটা ফাংশনের, রিসেন্ট নিউজ আনার দায়িত্ব আরেকটা ফাংশনের, ভিডিও নিউজ আনার দায়িত্ব আরেকটা ফাংশনের, রাইট? সেরকম কি হোম পেজে প্রচুর টাস্ক থাকে না একটা নিউজ পেপারে? ভিডিও, অডিও, নর্মাল নিউজ, পপুলার নিউজ, রিসেন্ট নিউজ, রাইট? অনেক নিউজ কিন্তু থাকে। আপনি মেনু নিয়ে আসছেন, সবকিছু আলাদা আলাদা ফাংশন। তার মানে কি মডেলের ইন্ডিভিজুয়াল ফাংশন গুলো নর্মালি কি করছে? ডেটাবেস থেকে ওই ডাটাগুলো তুলছে এবং সব ডাটা কার কাছে পাঠাচ্ছে? কন্ট্রোলার। কন্ট্রোলার নর্মালি কি করে যে একবারে মডেলের কাছে গিয়ে সব ডাটা আনে না, সে কন্ট্রোলারের কাছে যায়, বলে আমাকে মেনু পাঠাও, সে মেনুটা রেখে দিল। আবার বলে তুমি আমাকে নিউজ পাঠাও, নিউজ রেখে দিল। সে রিসেন্ট নিউজ নিল, সে পপুলার নিউজ নিল, সে ভিডিও নিউজ নিল, সে অডিও নিউজ নিল, সব নিয়ে আলাদা আলাদা অ্যারের মধ্যে সে রাখলো। দেন তার কাছে 10টা অ্যারে আছে ফর এক্সাম্পল, সে 10টা অ্যারে নিয়ে চলে যাবে কার কাছে? এখন ভিউ এর কাছে, রাইট? তার মানে মডেল আর কন্ট্রোলারের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। কন্ট্রোলার গুছিয়ে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে এবং থ্রো করে কার কাছে? ভিউ এর কাছে। আর মডেল শুধু ইন্ডিভিজুয়াল ডেটাবেস রিলেটেড টাস্ক গুলো এক্সিকিউট করে। সো মডেলও ক্লাস, কন্ট্রোলারও কি ক্লাস, বাট ল্যারাভেল 5.3 তে মডেলকে উচ্চ করা হচ্ছে। এখন সকল কুয়েরি কোডও কোথায় লেখা হচ্ছে? কন্ট্রোলারেই লেখা হচ্ছে। এই জন্য আমি টান দিয়ে দিয়েছি, রাইট? সো এই কারণে যখন মডেলকে বাদ দেওয়া হচ্ছে তখন কিন্তু কখনো কখনো আমরা দেখব যে ভিউ সরাসরি ডেটাবেস থেকে ডাটা তুলে ভিউ এর মধ্যে ডিসপ্লে করছে। এটা এখন অ্যাকসেপ্টেবল, রাইট? যে আমরা যদি কোনো ডাটা ক্যালকুলেট করতে হয়, কন্ট্রোলার থেকে ডেটাবেজে যাব, ডেটাবেস থেকে ডাটা তুলে ভিউ এর কাছে পাঠাবো, ক্যালকুলেশনের প্রয়োজন পড়লে। আর সরাসরি ডেটাবেজের ডাটা যদি ভিউ অ্যাক্সেস করতে চায় তাহলে ভিউ সরাসরি ডেটাবেজে যাবে এবং ডাটা তুলে নিয়ে ভিউ এর মধ্যে সেটাকে ডিসপ্লে করে দেবে। সো এখন মডেলকে মাইনাস করা হয়েছে, এখন আছে কি রাউটস এর পর কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে ভিউ। ক্লিয়ার? সো ভিউ হচ্ছে ফাইল, কন্ট্রোলার হচ্ছে ক্লাস, মডেলও কি ক্লাস। বোঝা যাচ্ছে? সো এই হচ্ছে রাউটস হচ্ছে ফাইল যার মাধ্যমে আমার ইউআরএলটা রেডি হবে এবং কোন কন্ট্রোলারে আমি ঢুকবো সেটা বলে দেবে। ঠিক আছে? বাট আপাতত যে কোডটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কন্ট্রোলারে ঢোকার জন্য কোনো রাস্তা নেই, কোনো কন্ট্রোলারের নাম এখানে বলা নেই, রাইট? এখানে সরাসরি ভিউকে লোড করে দেওয়া হয়েছে, সেটাও পসিবল সরাসরি ভিউকে লোড করার জন্য। ওয়েলকাম নামে একটা ভিউ এখানে আছে এবং যেটা লোড হচ্ছে। আমি থেকে ভিউ থেকে নিউ একটা ফাইল আমি লোড করে দিচ্ছি। মনে করেন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। ওকে, সো এখানে আমি হেডার 1 হ্যালো Laravel 5.3,
ঠিক আছে? সো আমি যদি এখন একটা ব্লেড করেছি, কোনো চেঞ্জ করি না, এটা তো আসার কথা না, রাইট? আমি একটা ফাইল মাত্র তৈরি করেছি, যদি এই মাস্টার পেজটাকে লোড করাতে চাই তো web.php তে গিয়ে ওয়েলকামের জায়গায় কি লিখবো? ব্লেড লেখার দরকার নেই। হ্যাঁ, এই ফাইলের সাথে যে blade.php আছেই সে ধরে নেবে। আর আপনি যদি blade.php না লিখেন তাহলে ওই ফাইলকে সে লোডই করতে পারবে না, কারণ সে অটোমেটিক আপনি যা নাম দেবেন তার সাথে blade.php দিয়েই সে চেক করবে। বুঝতে পেরেছেন? সো এবার চেক করি যে আমাদের ওই লেখাটা এখানে আসে কিনা। আসে যে হ্যালো লারাভেল 5.3। এটা যদি এখন আমি সেন্টারে এনে দেই, এটা তো স্টাইল, তাই না? স্টাইল লাইন আসলো না তো? আসছে না? হ্যালো লারাভেল 5.3। তো আমি এটা দেখানোর মূল কারণ হচ্ছে যে ল্যারাভেলের ওই পেজটায় যে অলওয়েজ আসবে সেটা কিন্তু না। আমরা আমাদের যে ডিজাইন পেজগুলো, আমরা যে বড় বড় টেমপ্লেট গুলো নিয়ে কাজ করবো, সুন্দর সুন্দর টেমপ্লেট গুলো নিয়ে কাজ করব, সেই টেমপ্লেট গুলোকে আমি এখানে বসিয়ে দিতে পারি। তো আমরা নেক্সট ডেতে ফার্স্ট ক্লাস মানে সেকেন্ড ক্লাসের শুরুতেই যেটা করব, আমরা মাস্টারিং শিখে নিব। হ্যাঁ, মাস্টারিংটা ব্লেড মাস্টারিং নরমালি বলা হয়ে থাকে, যে আমরা ব্লেড মাস্টারিং শিখবো। কোনো একটা নির্দিষ্ট টেমপ্লেটকে আমরা টার্গেট করব, একটা ই কমার্সের টেমপ্লেট, এবং ওই টেমপ্লেটটাই আমরা এখানে কিভাবে মাস্টারিং করে বসাতে হয় সেটা দেখব। অ্যাডমিন প্যানেলের টেমপ্লেট মাস্টারিং করা শিখবো, তারপরে অ্যাডমিন অথেন্টিকেশন আমরা দেখব কিভাবে অথেন্টিকেটেড হওয়া যায়, তারপরে আমরা প্রজেক্ট আস্তে আস্তে করে ডেভেলপ করা শুরু করব। ওকে, সো আজকে আমাদের 39তম ক্লাস যাচ্ছে। 40, 41, 2 এবং 3 এই চারটা ক্লাস আমাদের যাবে সফট স্কিলের ওপরে। পরবর্তী সবগুলো ক্লাসই ইম্পর্টেন্ট। কেউ যদি প্রজেক্ট সাবমিট করতে না পারে তাহলে সার্টিফিকেট পেতে বা সার্টিফিকেটে গ্রেড পেতে বেক পেতে হবে। বাট নেক্সট চারটা ক্লাস জয়েন না করলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন না, রাইট? ENY ও বসতে দেবে না, আমরা বসতে দিব না, রাইট? ENY বসতে না দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা পেমেন্ট পাবো না, আর আমরা পেমেন্ট না পেলে আমরা তাদেরকে ক্লাস করতে দিব। ঠিক আছে? সো মেসেজটা একটু পাঠিয়ে দিয়েন সবার কাছে। ওখানে কোনো প্রকারের কোনো অবজেকশন নেওয়া যাবে না, এক। আর কোনো প্রকারের কোনো ইমেলও অ্যাকসেপ্ট করা হবে না, কোনো রিকোয়েস্ট সেটাও অ্যাকসেপ্ট করা হবে না। তো যে কোনো ভাবে রোববার থেকে বৃহস্পতিবার এই 5 দিন, সাডেনলি 5 দিন বলার কারণ হচ্ছে ওরা একটা সপ্তাহ চেয়েছে, টানা ক্লাসও হতে পারে 5টা ক্লাসের জন্য, বাট আমরা 4টার জন্য বলেছি। ঠিক আছে, শিডিউল অনুযায়ী 4টার জন্য বলেছি। সো এর জন্য আপনারা মেন্টালি রেডি থাকেন। ইন্টারেস্টিং সেশন হবে, অনেক কিছু শিখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা নর্মালি বলে থাকি যে জব পাওয়ার জন্য স্কিল 3 নম্বরে দেখা হয়, 1-2 ভিন্ন কিছু দেখা হয়, এবং সেই বিষয়গুলো আলোচনা ওই সফট স্কিল কোর্সে হবে, যে কোন জিনিসগুলো পরখ করা হয়। এর জন্য আপনাদের রেডি হতে অনেক ইজি হবে। আপনি স্কিলে দুর্বল, বাট আপনি অন্যান্য ক্রাইটেরিয়াতে অন্যের চাইতে এগিয়ে আছেন, আপনাকেই সিলেক্ট করা হবে, কারণ কাজ শিখিয়ে নেওয়া যায়, বাট বিহেভিয়ার চেঞ্জ করা যায় না। এটা বুঝতে পেরেছেন? সো খুবই গুরুত্বপূর্ণ সেশন। হয়তো ল্যাঙ্গুয়েজ থেকে একটু প্রবলেম হবে, যেহেতু ইন্ডিয়ান ধরা ইংরেজিতে কথা বলবে, আস্তে বলতে বলবেন, ধীরে সুস্থে বলবেন যে আমরা বুঝতে পারছি না, একটু স্লো বলেন, রাইট? হ্যাঁ, এবং পরের দিন একটা গ্রুপ ডিসকাশন করবেন, কি কি প্রবলেম হয়েছে, কিছু বুঝতে পারেন নাই, আবার তাদেরকে এলাবোরেট করতে বলবেন। আমরা রিকোয়েস্ট করব ভিডিও করার জন্য, যদি করে গুড, না করলে কিছু করার নেই, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা নেবে, শ্রীলঙ্কান আসতে পারে অথবা ইন্ডিয়ান একজন আসতে পারে। আমি দুজনের কাছে দিয়ে দিচ্ছি।